সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোটের সমীকরণের আজকের পর্বে। আজ আমরা আলোচনা করব সিলেট বিভাগের 19টি আসন নিয়ে। এই সিলেট বিভাগের ভোটের সমীকরণ মেলাতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন আবুল কালাম, যিনি সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি এবং নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার। এছাড়া আছেন সেলিম আহমেদ, তিনি সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন। এছাড়া আমাদের 4 সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে। তারা হচ্ছেন সিলেট ব্যুরো চিফ দীপু সিদ্দিকী, উনি সিলেট থেকে যুক্ত হয়েছেন। মৌলভীবাজার থেকে আছেন হুমায়ুদ আলী শাহিন, সুনামগঞ্জ থেকে আছেন মাসুম হেলালি এবং হবিগঞ্জ থেকে আছেন মোহাম্মদ নাহিস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। তো আমরা ভোটের সমীকরণ অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি দেশের যে সংসদীয় 300টি আসন, সেই আসনগুলো ধরে ধরে কোন আসনে কোন দল এবং কোন প্রার্থী এগিয়ে আছে সে সম্পর্কে একটি পর্যালোচনা করতে তথ্য এবং যুক্তির ভিত্তিতে। তো আজকে আমরা চেষ্টা করব সিলেট বিভাগের 19টি আসন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিতে, কোন দল এবং কোন জোট এবং কোন প্রার্থীর অবস্থা কেমন, জনপ্রিয়তায় কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে। তো চলেন আমরা মূল আলোচনায় যাই। আমরা আলোচনার সূত্রপাত করতে চাই আবুল কালাম ভাইয়ের কাছ থেকে। তিনি সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি এবং তিনি সিলেটেরই সন্তান এবং সিলেট সদর আসনে তার জন্ম এবং বেড়ে ওঠা। উনি এই এলাকার জনমানুষের সম্পর্কে ওনার সম্পৃক্ততা ঘনিষ্ঠ আমরা জানি। তো জনাব আবুল কালাম, আপনি যদি সিলেট জেলা সম্পর্কে, জেলার রাজনীতি সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা দেন 1 মিনিটের মধ্যে। প্রথমত হচ্ছে যে আপনাকে ধন্যবাদ এবং বাংলা ভিশনকে ধন্যবাদ যে তারা এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, এটা আসলে সাধারণত দর্শক যারা, তাদের সাধারণ মানুষের এই প্রশ্নটা সবসময় থাকে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এইটা আপনারা একটা সমীকরণের উদ্যোগ নিয়েছেন, এজন্য বাংলা ভিশনকে ধন্যবাদ। আমার জন্ম মূলত সিলেট 1 সদর কোম্পানিগঞ্জের সদরেই। তো সেখানে আসলে সিলেটে রাজনৈতিকভাবে সিলেটে সবসময় জামাত, আওয়ামী লীগ এবং বিএনপি এদের অবস্থানটা প্রায় কিন্তু সমানে সমান, সবসময় কাছাকাছি অবস্থান। তো এর মধ্যে আবার ধরেন যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নির্বাচনের ক্ষেত্রে ধরেন যে হয়তো দেখবেন যে একটা, যেমন ধরেন জামাত নির্বাচনের ক্ষেত্রে হয়তো দেখবেন যে এক সময় পিছিয়ে গেছে, বাট রাজনৈতিকভাবে তার প্রভাবটা শহরে অনেক বেশি বা এলাকায় অনেক বেশি, সিলেট একে অনেক বেশি, সিলেটে মানে সাংগঠনিক তৎপরতা তার অনেক বেশি, যেটা এবং ভোটের রাজনীতিতে পিছিয়ে থাকলেও সাংগঠনিক রাইট। এবং আপনি যদি সিলেটে যদি আর্থিকভাবে যদি হিসাব করেন সংগঠনের মধ্যে, তাহলে সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে জামাত ইসলামী, কারণ তাদের ব্যবসা আছে, তাদের একাধিক ক্লিনিক, মানে অসংখ্য সোর্স তাদের আছে ইনকামের। জামাতের আমিরেরও তো ব্যবসা প্রতিষ্ঠান আছে, উনি একটা ওমেন্স যে কলেজটা সেটা ওনারাই চালান। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো আমি যেহেতু এটা ভোটের সমীকরণ, আমি জাস্ট এটা সামারি করেছি সিলেটের 19টা আসন নিয়ে। আমি জাস্ট একবারে সংক্ষেপে আপনাকে শুধু সামারি না, আপনি এক এক করে আচ্ছা বলেন, আপনি সামারি করেন। এখানে আমাদের সিলেটে আসলে হচ্ছে মোট, আপনি বলেই দিয়েছেন যে 19টা আসন, এবং 19টা আসনে মোট ভোটার হচ্ছে প্রায় 78 লাখ ভোটার আছে, এবং সিলেট জেলায় আপনার 6টি আসনে মোট ভোটার আছে 27 লাখের একটু বেশি। তো আমি যেটা একটা হিসাব মিলিয়েছি সেটা হলো যে এই যে আমাদের যে টোটাল ধরেন যে 19টা আসন, তো 19টা আসনের মধ্যে এইখানে বিএনপি পাবে 9টা, আমার হিসাব মতে, যে টোটাল 19টার মধ্যে বিএনপি পাবে 9টা, জামাত জোট পাবে 5টা, স্বতন্ত্র পাবে 5টা, আর বাকি 2টার মধ্যে যেমন সিলেট 1 আসনটা এতদিন কিন্তু বিএনপি এগিয়ে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে জামাতও প্রায় তাদের কাছাকাছি দৌড়ে চলে যাচ্ছে। তো যদি সেটা হয় তাহলে এখানে কে যাবেন, আমরা এই হিসাবটা আমি আনিনি, এটা বলিনি আমি, এটা ওইরকমই থাক, এটা নির্বাচনের পরে বোঝা যাবে। আর জামাত আরেকটা আসন আছে, এটা হচ্ছে স্বতন্ত্র, ওইখানে হয়তো যাবে সিলেট 2টার মধ্যে, একটাতে বিএনপি জামাতের যে কেউ যাবে, আরেকটাতে স্বতন্ত্র যাবে। তার মানে এখানে আমরা 2টা আসন বাদ দিয়ে তারপরে হিসাবটা করেছি এখানে। তো সে দিক দিয়ে বিএনপি 9টা, জামাত 5টা, স্বতন্ত্র 3টা, এই হচ্ছে হিসাব। আর বাকি রইল 2টার মধ্যে যে কোনো দিকে একটা বাড়বে, একটা হয়তো একটা জামাত পাবে না তো বিএনপি পাবে, আর একটা স্বতন্ত্র যাবে, এটা নিশ্চিত।
এটা মৌলভীবাজারের ওইদিকে। আচ্ছা, যাই হোক, জেলায় যে 6টা আছে আসন, এই 6টার মধ্যে আসলে আমার কাছে মনে হয়েছে যে জামাত জোট 2টা পাবে। এই 6টার মধ্যে, সিলেট 6টার মধ্যে জামাত জোট পাবে 2টা, বিএনপি 2টা, স্বতন্ত্র 1টা। আর ওই যে সিলেট 1 যেটা, এটা সমানে সমান, জামাত বিএনপি সমানে সমান, এটা আমরা কাউকে বলিনি কে যাবেন। আর এই যে 6টা, এই 6টার মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে কোনটা থেকে যেতে পারেন, সম্ভাবনাটা কার বেশি? সিলেট 1-এ আপনার জামাত বিএনপি সমান সমান, এটা আমি বলে দিয়েছি। সিলেট আমরা একটু প্রার্থী ধরে ধরে আলাপ করি। যদি সিলেট 1 সম্পর্কে আপনি যদি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী এখানে বিএনপির প্রার্থী হচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির, হেভিওয়েট প্রার্থী মোটামুটি। আর জামাতের প্রার্থী হচ্ছেন হাবিবুর রহমান, মাওলানা হাবিবুর রহমান। আমরা দেখছি যে মোট 8 জন প্রার্থী আছে। আপনি বলতে চাচ্ছেন যে 2 দ্বিমুখী লড়াই এখানে হবে, এখানে বিএনপি জামাতের মধ্যে লড়াই হবে। হ্যাঁ। এবং এই লড়াইয়ে আসলে এখনো বোঝা যাচ্ছে না যে কি হতে পারে, মানে সমানে সমান চলছে। আপনি আপনার বিশ্লেষণ এটা? ও না, এই আসনে প্রার্থী বোধহয় 9 জন প্রার্থী টোটাল কত, যদি এই হিসাবটা আমার কাছে যে না, অসুবিধা নেই, 9 জন প্রার্থী আছে। এবার সিলেট 2-এ যদি আমরা যাই, সিলেট 2-এ প্রার্থী আছেন হচ্ছে 5 জন। এর মধ্যে জামাতের প্রার্থী নেই, জামাত বোধহয় খেলাফত মজলিসকে দিয়েছে। জামাত এখানে তাদের মোহাম্মদ মুনতাসির আলী খেলাফত মজলিসের প্রার্থী। আর বিএনপির প্রার্থী হচ্ছেন মোসাম্মদ তাহসিনা রুশদির লুনা, তিনি হচ্ছেন ইলিয়াস আলী সাহেবের স্ত্রী। সেই হিসাবে ধরা যায় যে এটা কিন্তু কনফার্ম, এটা বিএনপি পাবে, এটা কনফার্ম। এখানে আসলে আর কোনো আলোচনা এটা নিয়ে না, মানে করে লাভ নাই আসলে। মানে ইলিয়াস আলী, এটা কনফার্ম, ইলিয়াস আলী স্ত্রী পাবে। আচ্ছা, আমরা যদি 3-এ যাই, 3-এ দেখছি যে প্রার্থী আছেন 6 জন। এর মধ্যে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক, তিনি আমরা জানি যে যুক্তরাজ্য বিএনপির একসময় সভাপতি ছিলেন, সাবেক সভাপতি। এছাড়া আমি দেখছি যে স্বতন্ত্র প্রার্থী আছেন 2 জন। এরা সম্ভবত বিএনপির হতে পারে, মোস্তাকিম রাজা চৌধুরী এবং মইনুল বক্কর। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিসের আছেন মোহাম্মদ মুসলিউদ্দিন রাজু। এই আসনের হিসাবটা কেমন? এই আসনে আমি কালকে একজনের সাথে কথা বলছিলাম, তিনি বললেন যে এখানে জামাত জোট প্রার্থীর অবস্থানটা অনেকটা ভালো। কারণ এইখানে যদি যারা ধরেন যে সাধারণত আমরা দেখি যে স্বতন্ত্র যারা দাঁড়ান তারা একটা দল থেকেই দাঁড়ান, তো যার কারণে ওই ধরেন বিএনপির ভোট আছে, সেটা ওইদিকে কিন্তু ভাগ হয়ে যায়। এখন বিএনপির প্রার্থী আপনি ধরলে এখানে 3 জন প্রার্থী বিএনপির ধরেন, তার মানে বিএনপির ভোট যদি 10টা থাকে, এটা 3 ভাগ হয়ে যাবে। 3 ভাগ হয়ে গেলে জামাত জোটের প্রার্থী 1 জন, সেটা তার পাল্লাটাই সবচেয়ে এখানে ভারী। সিলেট 3-এ জামাতের জোটের প্রার্থী যাওয়াটাই সবচেয়ে সম্ভাবনা বেশি। আচ্ছা, আমরা এবার একটু সিলেটে যাই। দীপু সিদ্দিক শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আবুল কালাম ভাই 1, 2, 3 সম্পর্কে একটা ওনার মতামত দিয়েছেন, আপনি সহমত বা ভিন্ন মত পোষণ করতে পারেন। আপনি যেহেতু মাঠে কাজ করেন, আপনার কাছে কি তথ্য আছে? বিষয়টা হচ্ছে সিলেটের রাজনৈতিক পরিস্থিতি বা সিলেটের ভূমির মতো ভূমি যেভাবে ভূমিতে বৈচিত্র্য আছে, সিলেটের বিভিন্ন আসনের রাজনৈতিক পরিস্থিতির বৈচিত্র্য এরকম। মনে হয় সিলেট বললাম খন্দকার মুক্তাদির সাহেব বিএনপির এবং প্রার্থী মাওলানা রহমান প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরও প্রথম দিকে মাওলানা হাবিবুর রহমান একটু পিছিয়ে ছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার নির্বাচনের প্রচারণা এবং 11 দলের জোটের সমর্থকদের নিয়ে যেভাবে প্রচারণার জোয়ার তুলেছেন, এতে তিনি অনেকটা এগিয়ে গেছেন। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। সিলেট 2 আসনের বিষয়ে যে তাহসিনা রুশদি লুনাকে এগিয়ে রেখেছেন, এই বিষয়টাও মাঠের খবর অনুযায়ী সত্য। সিলেট 3-এর যে বিষয়টা, মুসলিউদ্দিন রাজু সাহেব এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মালিক সাহেব নিয়ে যে প্রেডিকশন করেছেন, এই প্রেডিকশনটা মনে হয় কিছুটা দ্বিমত করতে পারি। কারণ বিএনপি জোটের প্রার্থীর পক্ষে বিএনপির নেতা কর্মীরা কাজ করতে এবং জামাত জোটের পক্ষে আল্লামা নুরুদ্দিন বহরপুরি সাহেবের ছেলে হিসেবে মুসলিউদ্দিন রাজুর পক্ষে তার জোটের লোকজন কাজ করছে। এক্ষেত্রে মুসলিউদ্দিন রাজু সম্প্রতি সময়ে নির্বাচনের মাঠে নেমেছেন এবং মালিক সাহেব দীর্ঘদিন থেকে মাঠে কাজ করে যাচ্ছে। মুসলিউদ্দিন রাজু সাহেব এগিয়ে আছেন, এই বিষয়টা মনে হয় একটু ভিন্ন মত আমি পোষণ করছে। এই আসলে প্রেক্ষাপটটা হচ্ছে উভয় প্রার্থী এখন পর্যন্ত উভয় প্রার্থী সমানে সমান
কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে মুস্তাফিজুর রাজু সাহেবের সাথে জামাতের যে যে প্রার্থী ছিলেন লোকমান মৌলানা লোকমান আহমদ সহ যদি জামাত জোট পুরোপুরি কাজ করে তাহলে মুস্তাফিজুর রাজু সাহেবের এগিয়ে যাওয়ার পসিবিলিটি বাড়বে এবং এম এ মালিক সাহেব যেহেতু দীর্ঘদিন ধরে থেকে মাঠে কাজ করছেন বা বিশেষ করে পাঁচ পর্যায়ে মাঠে কাজ করছেন, এক্ষেত্রে তার পরিচিতিটাও অনেকটা বেশি। আর মুস্তাফিজুর রাজু সাহেব হচ্ছেন আল্লামা নুরুদ্দিন গহরপুরী নামের আমাদের একজন প্রখ্যাত আলেম ছিলেন, উনার সন্তান। এই হিসেবে উনি মাঠে নিজের অবস্থান তৈরি করছেন এবং কাজ করে যাচ্ছেন। আচ্ছা, দুজন আর স্বতন্ত্র প্রার্থী আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এরা কারা, ওনারা কারা? দুজন স্বতন্ত্র প্রার্থী, মুস্তাকিম রাজা চৌধুরী এবং মইনুল বক্কর। মইনুল বাকের হুম। তাদের বিষয়টা হচ্ছে তারা মাঠে আছেন বিভিন্ন মানে ওরা কি বিএনপি করতেন নাকি অন্য কোনো দলের বা না কি? না, এখানে বিএনপির প্রার্থী না। আচ্ছা, কোনো বিদ্রোহী নাই তার মানে? অন্য অন্য দল থেকে নির্বাচন করে যাচ্ছেন। এক্ষেত্রে মইনুল বাকের সাহেব বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন কার্যক্রম দিয়ে কিছুটা আলোচনায় আছেন, তবে মুস্তাফিজুর রাজু সাহেব এবং এম এ মালিক সাহেবের তুলনায় তাদের নির্বাচনের প্রচারণা অনেকটা পিছিয়ে রয়েছে। আচ্ছা, আমরা এবার যদি একটু সিলেট 4-এ যাই, আবুল কালাম ভাই, এখানে প্রার্থী আছেন আমরা দেখছি 5 জন। জামাতে ইসলামের হচ্ছে জয়নুল আবদিন, আর বিএনপির হচ্ছে আরিফুল হক চৌধুরী, যিনি হেভিওয়েট একসময় সিলেটের মেয়র ছিলেন, যদিও তিনি তার আসন থেকে নমিনেশনটা পাননি। ওইখানকার পরিস্থিতি কি তথ্য আছে আপনার কাছে? এইখানে আমি যেটা সমীকরণ যেটা আমার কাছে মনে হয়েছে, স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়েছি আমি কালকে, সেটা মনে হয়েছে যে এখন পর্যন্ত ওইখানে অনেকটা আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন। এটা বলা হচ্ছে যে, কারণ উনার আসলে সবচেয়ে বড় বিষয় হলো যে উনি সিটি মেয়র থাকা অবস্থায় যে পরিমাণ কাজ করেছেন সিলেট নগরী নিয়ে, তো এখানে আস্থার জায়গাটাতে মানুষ ভাবছেন যে হয়তো উনি গেলে তাদের প্রত্যাশাটা আর একটু মানে কাজ করার সক্ষমতা আছে। গুরুত্ব দিচ্ছেন। আর জয়নুল আবেদিন যিনি উনি ওইখানেরই চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান। তো ওনারও আসলে ওইখানে যে গ্রহণযোগ্যতা আছে একেবারে খারাপ না। তাছাড়া উনার সবচেয়ে বড় সম্পদ এখানে হচ্ছে যে উনি স্থানীয় মানুষ। তো স্থানীয় মানুষ হিসাবে আসলে সবারই আরেকটা দুর্বলতা দিয়ে কাজ করে। একদিকে দুর্বলতা কাজ করে উনি আমার স্থানীয় মানুষ, আরেকদিকে দুর্বলতা কাজ করে উনার ক্ষেত্রে, আরিফুল হক চৌধুরীর ক্ষেত্রে উনি হচ্ছেন কাজের সক্ষমতা তার হয়তো বেশি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমার কাছে এখানে মনে হচ্ছে যে আরিফুল হক চৌধুরীর অবস্থাটা অনেকটা জয়নুল আবেদিনের চেয়ে ভালো। আপনার মতামত কি দীপু চেকি? সিলেট চার বিষয়টা হচ্ছে সীমান্তবর্তী এলাকা, তো সিলেটের জৈন্তাপুর কোম্পানিগঞ্জ এবং কোয়েঙ্গাট এলাকায় সীমান্তবর্তী এলাকা সিলেট চারের অবস্থা, এবং এই অঞ্চলের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে লোকজনের আর্নিং সোর্সটা হচ্ছে পাথর এবং বালু কেন্দ্রিক, এবং মূলত শ্রমজীবীরা এই অঞ্চলে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাগ্য নির্ধারণ করবে। জনপ্রতিনিধিদের ভাগ্য নির্ধারণ করতে গেলে সক্ষমতার বিষয়ে কালাম যেটা বললেন প্রতি শ্রমজীবীদের ঝোঁকটা বাড়ছে, কারণ তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি যদি নির্বাচিত হন তাহলে পাথর করে বালুমহল খুলে দেবেন। সাহেব হচ্ছেন স্থানীয় রাজনীতিতে কাজ করে গেছেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এই ক্ষেত্রে জৈন্তাপুরে তার জনপ্রিয়তা পাল্লা অনেকটা ভারী, কিন্তু অপরদিকে আরিফুল হক চৌধুরী গোয়েন্দা এবং কোম্পানিগঞ্জ কেন্দ্রিক নজরটা একটু বাড়িয়ে দেওয়ার কারণে ওই এলাকায় মূলত পাথর এবং পাথর কোয়ারিগুলো থাকার কারণে জনপ্রিয়তা বা তার সমর্থন বাড়তেছে। গতকালকে আরিফুল হক চৌধুরী কোম্পানিগঞ্জে একটা বিশাল জনসভার আয়োজন করছেন, যা অনেকে বলছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের মতো জনসমাগম হয়েছে। এই ক্ষেত্রে তার সাথে আমি একমত পোষণ করছি, কারণ আরিফুল হক চৌধুরী দুইটা উপজেলায় অধিক জনপ্রিয় এবং উপজেলায় জনপ্রিয়। স্থানীয় প্রার্থীদের বিষয়টা নির্বাচনে একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিল এই আসনে মনোনয়ন প্রত্যাশী থাকার কারণে
প্রার্থী দাবি জানিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি পরিচালনা করছেন। আন্দোলন কর্মসূচির পরও বিএনপির হাইকমান্ড মনে করেছে আরিফুল হক চৌধুরী এই আসনের যোগ্য প্রার্থী, এর জন্য আরিফুল হক চৌধুরীকে নমিনেশন দিয়েছে। এবং আরিফুল হক চৌধুরী অতীতের নির্বাচন নিয়ে নির্বাচনের যে অভিজ্ঞতা আছে এবং উন্নয়নের যে সক্ষমতা, এই সক্ষমতার প্রতি শ্রমজীবী মানুষরা আস্থা রাখছে বলে বিভিন্ন সময় আমরা যখন ওই এলাকা ঘুরতে গেছে তারা আমাদের জানিয়েছে। পাশাপাশি আরেকটা ফ্যাক্টর আছে এই জয়িতাপুর, গোয়েন্দার এবং গোপালগঞ্জ নির্বাচনী আসনটা নিয়ে। এই আসনের চতুর্দিক এই আসনে একটা বিশাল অংশ ভারত সীমান্তের সাথে ঘেঁষা। ভারত সীমান্তের সাথে ঘেঁষা থাকার কারণে দেখা যায় এই চোরাকারবারি বা ভারত থেকে বিভিন্ন পণ্য আনা নেওয়ার সাথে একটা বিশাল সিন্ডিকেট জড়িত এবং এই সিন্ডিকেটটা সবসময় শক্তিশালী। তারা স্থানীয় রাজনীতির অনেকটা নিয়ামক হওয়ার কারণে বা লোকজন লোকজন যেটা বলছে এই সিন্ডিকেটটা যেদিকে ঝুঁকবে ওইদিকে জয় পাল্লা ভারী হবে। জি, আমরা তো জয়নাল সাহেবের যে বিষয়গুলো হচ্ছে, তিনিও গত পরশুদিন একটা জনসভায় ঘোষণা করেছেন তিনি নির্বাচিত হলে পাথরকুয়ারিগুলো খুলে দেওয়া হবে। এখন কিছু মানুষের প্রশ্ন হচ্ছে, পাথরকুয়ারিগুলো বন্ধ করার সিদ্ধান্ত আসছে মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয় থেকে যেহেতু সিদ্ধান্ত আসছে, স্থানীয় এমপি পাথরকুয়ারি, তিনি স্থানীয় এমপি হলেন, তিনি পাথরকুয়ারি খুলে দেওয়ার সক্ষমতা কতটুকু রাখেন। এখন পাথরকুয়ারি খুলে দেওয়ার সক্ষমতা যিনি রাখবেন তার দিকে ভোটের পাল্লা ভারী হবে বলে স্থানীয়রা জানিয়েছে। জি, আচ্ছা, আমরা যদি সিলেট 5 সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে এখানে 4 জন প্রার্থী আছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে মজার বিষয় হচ্ছে এখানে ধানের শীষ প্রতীকও নাই, দাঁড়িপাল্লাও নাই। এখানে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশকে সমর্থন দিয়েছে সম্ভবত বিএনপি, ওবায়দুল্লাহ ফারুক তাদের প্রার্থী, এবং খেলাফত মজলিস দেয়াল গড়িকে সমর্থন দিয়েছে জামাত ইসলামী, মোহাম্মদ আবুল হাসান প্রার্থী। এছাড়া আমরা দেখছি একজন স্বতন্ত্র প্রার্থী আছে মামুনুর রশিদ, মুসলিম লীগের একজন প্রার্থী আছে। এই আসনে বিএনপির বিদ্রোহী। আচ্ছা, এই আসনের পরিস্থিতি কি কি সমীকরণটা এই কেমন? আসনটা হচ্ছে সিলেটে কি বলবো, এই বিষয়টা হচ্ছে এই আসলে মূলত ভোটগুলো ধর্ম বা ধর্মীয় অনুপ্রাণ ভিত্তিতে নির্ধারণ হয়। সিলেটের অনেক আলেম ওলামার জন্মস্থান হচ্ছে কানাইঘাট এবং জ্যোতিগঞ্জ। কানাইঘাট জ্যোতিগঞ্জে এই আলেম ওলামা অধ্যুষিত হওয়ার কারণে এই এলাকার মানুষ অন্যান্য এলাকার তুলনায় অধিক ধর্মপ্রাণ। তারা পাশাপাশি এই আসনে দুজন আলেম দুইটা জোটে নির্বাচন করছেন। একজন হচ্ছেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, তিনি বিএনপি জোট থেকে খেজুল্লাহ প্রতীকে নির্বাচন করছেন, এবং আরেকজন হচ্ছেন মাওলানা আবুল হাসান, তিনি প্রতীকে নির্বাচন করছেন। পাশাপাশি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করছেন মামুনুর রশিদ মামুন, তিনি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। এখন বিষয়টা এভাবে গিয়ে দাঁড়িয়েছে, ধর্মীয় অনুভূতি দেওবন্দের পন্থা বা জামাত পন্থার ভোটগুলো যেদিকে ঢুকবে সেই দিকে বিজয়ের পাল্লা ভারী হবে। আর এই দুইজন আলেমের ভোট ভাগাভাগির ভাগ দিয়ে ফুটবল প্রতি এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা মামুনুর রশিদের সমর্থকরা জানিয়েছেন। এটা সিলেটের বিশাল মানে ত্রিমুখী, আপনি বলতে চাচ্ছেন ত্রিমুখী এখানে একটা লড়াই হতে পারে আর কি। আবুল কালাম ভাই, আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। আমার উনি যেটা বললেন যে এই যে বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী বিএনপির থেকে, তো আমি ওইখানে যেটা জেনেছি এটা হচ্ছে যে ওনার সাথে আমি একমত যে এখানে যে স্বতন্ত্র প্রার্থী আছেন, বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী বলেছেন, ওনার পাল্লাটাই সবচেয়ে ভারী, এবং ওনার সম্ভাবনাটা এ পর্যন্ত দেখা যাচ্ছে যে ওনার সম্ভাবনাই সবচেয়ে বেশি এই আসন। তো আবুল কালাম ভাই, আপনি সিলেট 6 আসন, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 জন প্রার্থী আছে। এখানে জামাতের প্রার্থী হচ্ছে সেলিম উদ্দিন, যিনি ঢাকা উত্তর জামাতের বোধহয় আমির, তিনি প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আছেন ফখরুল ইসলাম, এছাড়া জাতীয় পার্টি আছে, গণ অধিকার পরিষদ আছে, এবং বিএনপির এনাম আহমেদ চৌধুরী এখানকার প্রার্থী। তো এই আসনের সমীকরণটা কেমন? এই আসনের সমীকরণটা হচ্ছে যে এই আসনে এখন পর্যন্ত সবচাইতে এগিয়ে জামাত প্রার্থী যিনি সেলিম উদ্দিন উনি আছেন। কারণ এইখানে মূলত যে সমস্যাটা হয়েছে যে বিএনপির বর্তমান যে প্রার্থী উনি এখানে নমিনেশন পাওয়ার সম্ভাবনাটা কম ছিল, যার সম্ভাবনাটা বেশি ছিল তিনি নমিনেশনটা পাননি। যার কারণে এখানে আমার মনে হয়েছে
স্থানীয়দের সাথে কথা বলে যে এখানে বিএনপির যে প্রার্থী তার পক্ষে আসলে বিএনপির যারা যে নমিনেশন পাননি তাকে যারা পছন্দ করে তাদের মধ্যে একটা দূরত্ব নাম আছে। কি ওনার? ওনার নামটা ছিল নাম ভাই। না ফয়সাল আহমেদ। হুম। উনি লন্ডন প্রবাসী সম্ভবত, হুম। লন্ডন প্রবাসী ছিলেন। তো ওনার আচ্ছা ব্যবসায়, তো ওনার সম্ভাবনাটা যে বেশি ছিল, তো উনি এটা পাননি, যার কারণে তার সাথে যারা ছিলেন বিএনপি নিজেদের মধ্যে এখানে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। তার সাথে যারা ছিলেন তারা বিএনপির যে প্রার্থী তাকে ওইরকম করে সহযোগিতা করছেন না, যার কারণে তাদের অংশটার সহযোগিতা এবং তাদের যে বিএনপি যে সমর্থনটা পাওয়ার কথা ছিল এটা না পাওয়ার কারণে আলটিমেটলি এখানে সেলিমউদ্দিন এগিয়ে আছেন। এখন এই যা প্রার্থী তাদের মধ্যে সেলিমউদ্দিন সবচেয়ে এগিয়ে আছে। আচ্ছা, দীপু সিদ্দিকীর মন্তব্য জানতে চাই সিলেট 6 সম্পর্কে। বিষয়টা হচ্ছে সিলেট 6 হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। সিলেটের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ এই আসনটা নিয়ে সিলেট 6 অবস্থান। প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ার প্রবাসীরা মূলত এই অঞ্চলের ভোটের নিয়ামক হিসেবে কাজ করে, কারণ রেমিটেন্স পরিবারের আধিপত্য বিস্তার বা বিভিন্ন কারণে। আর তারপরে যেটা বললেন এই আসলে জামাতের প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন ঢাকা উত্তর জামাতের আমি সম্ভবত ছিলেন তিনি। সেলিমউদ্দিন প্রচারণার শুরু থেকেই এগিয়ে আছেন। উনি এগিয়ে থাকার কারণ হিসেবে কিছু কিছু অনেক লোকজন বলে গোলাপগঞ্জে জামাতের একটা বড় ভোট ব্যাংক আছে, কারণ সর্বশেষ আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে জামাতের প্রার্থী হবে, প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচিত হয়েছে। এই একটা প্লাস পয়েন্ট। পাশাপাশি সেলিমউদ্দিনের উন্নয়ন পরিকল্পনা, তিনি শুরু থেকে যে উন্নয়ন পরিকল্পনা ছিল সিলেট গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারবাসীর জন্য উপস্থাপন করেছে, সেই উন্নয়ন পরিকল্পনা সাধারণ মানুষ অনেকটা সন্তুষ্ট। আর বিএনপিতে যে প্রার্থী আছেন কালাম ভাই বলে দেওয়ান আহমদ চৌধুরী, উনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নমিনেশন পাওয়ার ক্ষেত্রে হিসেবে যাকে সবচেয়ে বেশি তৃণমূল বিএনপি গ্রুপের মনে করতো ফয়সাল আহমদ চৌধুরী। আর তিনি নমিনেশন না পাওয়ায় দলীয় পুতল কিছুটা তো অবশ্যই আছে, তবে বিভিন্ন কর্মসূচিতে ফয়সাল আহমদ চৌধুরীকে ইমরান আহমদ চৌধুরীর সাথে বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়, কিন্তু তার অনুসারীরা কতটা কাজ করছেন সে বিষয়ে ইমরান আহমদ চৌধুরীর অনুসারীরা সন্দেহান। আর এই আসলে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফখরুল ইসলাম, তিনি হেলিকপ্টার প্রতীকে নির্বাচন করতেন এবং হেলিকপ্টার প্রতীকে নির্বাচন করতে গিয়ে তিনি দীর্ঘদিন থেকে এলাকায় কাজ করছেন এবং কাজ করার প্রেক্ষিতে নিজের একটা ভালো অবস্থান গড়ে তুলেছেন। এই ক্ষেত্রে জামাতের প্রার্থীর সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের। আর বিএনপি যদি এই দু একদিনের মধ্যে নিজেদের কুন্দল মিটিয়ে জুড়ে ফেলে মাঠে নামতে পারে, তাহলে প্রতিদ্বন্দ্বিতায় ইমরান আহমদ চৌধুরী এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বাড়তে পারে বলে স্থানীয়রা আমাদের বিভিন্ন সময় জানিয়েছে। জি, ধন্যবাদ দীপু সিদ্দিকী এবং আবুল কালাম। আমরা এবার একটু মৌলভীবাজারে যেতে চাই। মৌলভীবাজারে হুমায়ুদ আলী শাহিন কি আছেন নাকি? আপনি আসেন। আর আমরা সেলিম আহমেদ, সিনিয়র রিপোর্টার, রূপালী বাংলাদেশ, আপনার কাছে জানতে চাই যে মৌলভীবাজারে আমরা জানি হচ্ছে আসন সংখ্যা হচ্ছে 4টি আসন আছে। তো এই আসনের আমরা যদি 1 নম্বর আসনের আলাপ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 6 জন প্রার্থী আছেন। জামাতে ইসলামের মোহাম্মদ আমিনুল ইসলাম আর বিএনপির হচ্ছে নাসির উদ্দিন আহমেদ, দুজনই পরিচিত প্রার্থী। এই আসনের হালচাল কি? মৌলভীবাজার এখন আমাদের মৌলভীবাজার একটা সীমান্তবর্তী আসন এবং জড়িয়ে এবং বড়লেখা 2 উপজেলা নিয়ে এই আসন। ঢাকালুকি হওয়ার পরে আসনে আপনার নাসিরুদ্দিন চৌধুরী মিঠু বিএনপি থেকে নির্বাচন করছেন, একই সঙ্গে আমিনুল ইসলাম জামাতের ক্যান্ডিডেট। এই দুইজনই মূলত আলোচনায় আছেন। এর মধ্যে আহমেদ রিয়াজ করে একজন আছেন জাতীয় পার্টি, তিনি হয়তো কিছুটা ভোট পেতে পারেন। তো এখানে যেটা হলো, নাসিরুদ্দিন আহমেদ মিঠু খুবই শক্তিশালী ক্যান্ডিডেট। উনি 2018 সালে যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনটা হতো বেশ বিতর্কও ছিল নির্বাচন, ওই নির্বাচনে শাহাবুদ্দিন আহমদের সাথে কিন্তু উনি 65,000 ভোট পেয়েছিলেন। এবং এই আসনে সবচেয়ে বড় যেটা হলো জুড়ি এবং বড়লেখা 2টা উপজেলা। নাসিরুদ্দিন আহমেদ মিঠুর বাড়ি হলো জুড়ি উপজেলা এবং আমিনুল ইসলামের বাড়ি হলো বড়লেখা উপজেলায়।
এখন দেখা গেছে মাঠে দেখা গেছে আপনার জুরির লোকজন ঐক্যবদ্ধ হয়েছে মিঠুকের জন্য, আর আমিনুল ইসলামের জন্য বড়লেখার লোকজন বেশ ঐক্যবদ্ধ। শেষমেশ এই দুজনের মধ্যে ফাইট হবে এবং এই দুজনের মধ্যে একজন বের হয়ে আসবেন। সেলিম আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা যাব মৌলভীবাজারে হুমায়দ আলী শাহিন, আমাদের সহকর্মী। আচ্ছা, আমরা মৌলভীবাজার 1 আসন নিয়ে আলাপ করছিলাম, সেখানে আমরা দেখছি যে 6 জন প্রার্থী আছেন। এর মধ্যে ভোটের সমীকরণটা কেমন, কোন দল এবং কোন প্রার্থী এগিয়ে আছে জনসমর্থনের দিক থেকে? জনসমর্থনে এখানে সবসময় বিএনপি এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি করে এবং জাতীয় পার্টি একসময় কিছু অবস্থান ছিল, কিন্তু বর্তমানে বিএনপি এবং জামাতের মধ্যে কম্পিটিশন হবে। ওইখানে জামাত ধীরে ধীরে তার একটা মোটামুটি অবস্থান করে ফেলছে এবং মৌলভীবাজার জেলার মধ্যে সবচেয়ে ভালো অবস্থান জামাতের ওই মৌলভীবাজার 1 আসন। ওইখানে বিএনপি প্রার্থী নাসিরউদ্দিন মিঠু ভাইয়ের সাথে আমিনুল ইসলাম সাহেবের ফাইট হবে, তবে সার্বিকভাবে চিন্তা করলে নাসিরউদ্দিন মিঠু ভাই আমার মনে হয় এগিয়ে আসে, বেশ এগিয়ে আসে। ধন্যবাদ। আপনার কাছ থেকে এবার জানতে চাই, মৌলভীবাজার 2 আসনে আমরা দেখতে পাচ্ছি প্রার্থী আছেন 8 জন। এর মধ্যে বিএনপির শওকতুল ইসলাম, তারপরে জামাত ইসলামীর আছেন সায়েদ আলী, মোহাম্মদ সায়েদ আলী, এছাড়া জাতীয় পার্টির স্বতন্ত্র আছেন 3 জন। দুইটা একটু আমি বলি। তো এই স্বতন্ত্র প্রার্থী কারা, এবং একজন নারী প্রার্থীও আছেন? এখানে স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সবচেয়ে ভালো অবস্থান আছেন নবাব আলী আব্বাস খান। তিনি সাবেক দুইবারের এমপি ছিলেন জাতীয় পার্টি থেকে। আর তার সাথে বর্তমানে যুগ হয়েছেন আমাদের এখানে ধর্মীয় গোষ্ঠী একটা ফুলতলি লাইন আছে। এখানে আমাদের এখানে কৌমি এবং আলিয়া মাদ্রাসার 2টা লাইন আছে। ওইখানে আলিয়া মাদ্রাসার ফুলতলি লাইনে ফজলুল খান সাহেব দাঁড়িয়েছে। তিনিও একটা ওই ফুলতলি পীর সাহেবের অনুসারী হিসাবে এখানে একটা ভালো অবস্থান আছে। পাশাপাশি কুলাউড়ায় আরেকজন পীর ছিলেন বিস্কুটি সাহেব বলে। এই 2 পীর সাহেবের প্রভাবে ওনার বেশ ভালো ভোট আছে ওইখানে, ফজলুল খান সাহেবের এবং নবাব আলী আব্বাস খান সাহেব। এবং নবাব আলী আব্বাস খান তারা ওই এলাকার জমিদার পরিবারের লোক, ভালো পরিবারের লোকের জন্য তাদেরও একটা পারিবারিক একটা অবস্থান আছে। তার মানে বিএনপি জামাতের প্রার্থীর অবস্থা কি এখানে? বিএনপি জামাত এখানে চতুর্মুখী লড়াই হবে। চতুর্মুখী লড়াই হবে। জামাতের খুব একটা অবস্থান এখানে ছিল না। আমিরে জামাতের বাড়ি এখানে থাকাতে এটার একটা প্রভাব আছে। ওই দিন উনি আসছেন যে মানুষ বলতেছে যে যদি এই আসন পাস করেন তাহলে প্রধানমন্ত্রী কুলাউড়ার লোক হবে। এতে গিয়ে একটু মানুষের আগ্রহ আছে ওই জামাতের প্রতি। আসলে ওখানে জামাতের সাংগঠনিকভাবে খুব বেশি নেই। আর কুলাউড়া আসন আসলে খুব মৌলভীবাজার জেলার 4টা আসন ভোটারদের সচেতন সবচেয়ে বেশি কুলাউড়ার আসন। প্রতিবারই দেখা যায় যে সুটের বিপরীতে তাদের ওখানে আসনে শুধু একবার সুলতান মোহাম্মদ মনসুর সাহেব পাস করেছেন 96-তে, আর কোনোবারই সুটের পক্ষে কোনো দল পাস করতে পারে নাই। আচ্ছা, আপনার কি মতামত ক্ষেত্রে, মানে সিলেট মৌলভীবাজার 2 আসন? হুমায়দ ভাই যেটা বলেছে, মৌলভীবাজার 2 কিন্তু খুবই একটা জটিল আসন এবং দেশের খুবই আলোচিত আসন। এই আসনে আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী সময় 1986 সালে মুসলিম লীগের এএনএম ইউসুফ সাহেব কিন্তু এমপি হয়েছিলেন। হ্যাঁ, এবং এই আসনে আপনার যে সরকার গঠন করেছে এই সরকার এই দলের প্রার্থী নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং 2024 সালে শফিল আলম চৌধুরী নাদেল। এবং আপনি যেটা জানেন, এই কুলাউড়া আসন কিন্তু খুবই মানে রাজনীতিক একজন সচেতন এলাকা। এই আসনে বর্তমান বাংলাদেশে যতটা রাজনৈতিক দল আছে সব দলের শীর্ষ পর্যায়ের নেতা কিন্তু কুলাউড়ার আছে। হ্যাঁ, আমাদের জামাতের আমির সাহেব কুলাউড়া, জামাতের জুবাইর ভাই কুলাউড়ার, পল্টন জামাতের আমির কুলাউড়ার, বিএনপিতে এএনএম আবেদ রাজা কুলাউড়ার, জাতীয় পার্টি জাসদ বাসদ যত দল বলে সব দলের শীর্ষ নেতা কিন্তু কুলাউড়ার আছে। হ্যাঁ, এবং আমরা দেখেছি এই আসনে কিন্তু আপনি বিগত সময়ে এখানে প্রার্থী কিন্তু কোন দল সেটা ম্যাটার করে না, ম্যাটার করে প্রার্থীকে। আমরা যদি 2001 সালে যখন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ যখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং 96 রানিং এমপি, তিনি কিন্তু স্বতন্ত্র এমপির সাথে 2001 সালে ফেল করেছিলেন। ওই নির্বাচনে এম শাহিন বিপুল ভোট নিয়ে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে পাশ করেছেন। হ্যাঁ, 2008-এ আপনার বিএনপি এবং আওয়ামী লীগের 2 প্রার্থী কিন্তু এখানে জামানত হারিয়েছেন।
ওই সময় নওয়াব আলী আব্বাস খান এমপি হয়েছিলেন। হ্যাঁ, তারপর 2018-তে নির্বাচন হলো, 24-এ তো ওইগুলো বিতর্কিত, যাই হোক। হ্যাঁ, এখানে কিন্তু নওয়াব আলী আব্বাস খান 3বারের এমপি, কুলাউড়া 3বারের এমপি। উনার ব্যাপক একটা জনপ্রিয়তা এলাকায় আছে এবং উনি বিএনপি জোটের কিন্তু প্রার্থী ছিলেন। জাতীয় পার্টি 2014 সালে যখন জাতীয় পার্টি কাজী জাফর গ্রুপ হয়, তখন নওয়াব আলী আব্বাস খান জাতীয় পার্টিতে ভর্তি করে ওই গ্রুপে ছিলেন, কাজী জাফরের সাথে ছিলেন। তো এখন উনি প্রার্থী হয়েছে, উনার পক্ষে বেশ এলাকায় জনপ্রিয়তা আছে। এর পাশাপাশি শাহিন ভাই যেটা বললেন ফুলতলি পীর, তো ফুলতলি পীরের অনুসারী শাহেদ খান, উনি আমাদের কুলাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। উনার কিন্তু বেশ জনপ্রিয়তা এবং উনাদের অনুসারী বেশ ভোটার আছে। এর বাইরে শকুল ইসলাম শকু সাহেব, বিএনপির প্রার্থী, উনি কিন্তু কুলাউড়ায় খুব বেশি জনপ্রিয় না। শকু সাহেব 2001 সালে নির্বাচনে জাতীয় পার্টি থেকে কুলাউড়া নির্বাচন করেছেন, ফেল করেছেন। তারপরে উপজেলা চেয়ারম্যান পদে 2বার নির্বাচন করে কিন্তু তিনি ফেল করেছেন। এবং সর্বশেষ আপনার উপজেলা বিএনপির কাউন্সিলে উনি সভাপতি পদে ফেল করেছেন। এই আসনে আবিদ রাজা ক্যান্ডিডেট ছিলেন, আবিদ রাজাকে নমিনেশন না দিয়ে শকু সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে। উনি খুব ভালো অবস্থান করতে পারেন নাই, যদিও বিএনপি তার কিছু লোক উনার পক্ষে সংগঠিত। এর বাইরে ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জামাতের কুলাউড়া যেহেতু কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান বাড়ি, এই কারণে জামাতের কিন্তু কুলার বেশ ভালো অবস্থানে এবার। এবং কুলার সাধারণ মানুষের সাথে আমার অনেকের কথা হয়েছে, অনেকের সাথে তারা বলছেন যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন, অথবা যদি ক্ষমতায় নাও যায় তাহলে বিরোধী দলের নেতা হবেন। যদি বিরোধী দলীয় নেতা হন তাহলে উন্নয়ন বঞ্চিত। বিগত সময় কিন্তু কুলারা স্রোতের বাইরে থাকার কারণে উন্নয়ন থেকে বেশ বঞ্চিত। যদি প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলের নেতা হন তাহলে ইঞ্জিনিয়ার সাহেদের পক্ষে কুলারা উন্নয়ন করা সম্ভব। তো সব মিলে কুলারা আসলে এককভাবে মানে খুব যে আগানো কেউ নাই, 4 জনের চতুর্মুখী লড়াই হবে, খুব কম ভোটের ব্যবধানে কিন্তু জয় পরাজয় নির্ধারণ আচ্ছা, হবে। ওবায়দ আলী শাহিন, আপনার কাছে আবার আসছি। মৌলভীবাজার 3, এখানে আমরা দেখছি বিএনপি প্রার্থী নাসের রহমান, যিনি সাবেক অর্থমন্ত্রী, প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের ছেলে, আমরা জানি। এবং জামাতের প্রার্থী আছেন আব্দুল মান্নান। এছাড়া সর্বমোট 4 জন প্রার্থী আছেন। এই আসনে কে এগিয়ে আছে? এই আসনটা সাইফুর রহমানের আসন। মৌলভীবাজারবাসী সাইফুর রহমানকে বুঝতে পারে নাই, যেদিকেই তাকায় শুধু সাইফুর রহমানের অবদানটা দেখতে পায়। এর জন্য নাসির রহমান সাহেব বিপুল ভোটে এগিয়ে আছেন। আমার যেটা মনে হচ্ছে যে কম্পিটিশন বোধহয় হবে। ইলেকশন আসলে এখনো আমরা বেস লেভেলে যেদিকে যাদেরই বলি, সবাই বললেন আমরা দানের শীষে আছি। আচ্ছা, এবার আব্দুল মান্নান জামাতের প্রার্থী ছিলেন, জি জি কিন্তু 11 দলীয় জোট থেকে আহমদ বেলালকে দেওয়া হয়েছে। কিন্তু উনারে কৌশল করে বা যে কোনো ভাবে বলা হয়েছে যে উনি নমিনেশন প্রত্যাহার করতে পারেন নাই, গাড়ি ঘোড়া দিয়া ব্লক করে তার বাড়ি ডেকে রাখা হয়েছে, ওর জন্য উনি প্রত্যাহার করতে পারেন নাই। এর থেকে আগে যে মান্নান সাহেবের প্রতি যে জোয়ারটা ছিল, সেই জোয়ারটা কিন্তু ভাটা পড়ে গেছে বিলাল সাহেব পাওয়ায়। কিন্তু পরবর্তীতে তিনি ক্যান্ডিডেট প্রত্যাহার না করায় আহ রয়ে গেলে আগের যে ফ্লো ছিল সেই ফ্লোটা অনেকটা কমে গেছে। সর্বশেষ যেতে আমি যে জামাত কুলাউড়া যে পরশুদিন যে প্রোগ্রাম করলেন, ওইখানেও তাকে নিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়। 1 এবং 2 দুইটি আসনে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মৌলভীবাজার 3 এবং 4 আসনের কাউকে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এতে গিয়ে উনারও আরো মাইনাস হয়েছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে নাসির রহমান সাহেব অনেক এগিয়ে আছে বিএনপি। জি। এরপর আমরা মৌলভীবাজার 4-এর সম্পর্কে আপনি যদি মন্তব্য করেন, এখানে আমরা দেখছি 6 জন প্রার্থী আছেন। এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থীও আছেন, মুজিবুর রহমান চৌধুরী হচ্ছে বিএনপির প্রার্থী। আর এখানে জামাতের প্রার্থী নাই, দেখছি এনসিপি কে বোধহয় সমর্থন দিয়েছে জামাত। প্রতিম দাস সাপলাকলি মিনিয়ে নির্বাচন। তো এই আসনে ও আচ্ছা, তারপর খেলাফত মজলিসের প্রার্থী আছেন রিকশা মার্কানি, শেখ নূর আলম হামিদ। এখানে জামাত জোটের জি। প্রার্থী কে? জামাতের প্রার্থী নেই, প্রত্যাহার করছেন। এখানে মূলত কম্পিটিশন হবে আমার যেটা মনে হচ্ছে বিএনপি হাজী মুজিবুর রহমান চৌধুরী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌরসভার শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু এবং নূরে আলম হামিদির সাথে। নূরে আলম হামিদি হচ্ছে যে আমি আগে বলছি বরুণা এবং ফুলতলি লাইনের অনুসারীরা এই মৌলভীবাজার জেলায় একটা প্রভাব আছে। ওই অঞ্চলে বরুণার পীর সাহেবের যথেষ্ট প্রভাব আছে। উনি হলো বরুণার পীর সাহেবের নাতি। এই হিসাবে তাদের পরিবারের একটা পিরাটি লাইনের একটা ভালো প্রভাব আছে এবং তিনিও ভালো ভোট পাবেন। তবে মূলত কম্পিটিশন আমার যেটা মনে হচ্ছে এই ধানের শীষে এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে
প্রতিদ্বন্দ্বিতা। প্রীতম দাস আসছেন এনসিপি থেকে, কিন্তু খুব একটা ভালো করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হবেন মাসুম হেলালি, আমাদের সহকর্মী মাসুম হেলালি, সুনামগঞ্জ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। জি, সুনামগঞ্জে যে সুনামগঞ্জে আসন হচ্ছে 4টি নাকি? 5টা। পাঁচটা আসন। তো সুনামগঞ্জ জেলার রাজনীতির বৈশিষ্ট্য সম্পর্কে একটু সংক্ষেপে যদি আপনি বলেন। সুনামগঞ্জ জেলার তো রাজনৈতিক যে বৈশিষ্ট্য, যেটা আমি যদি অতীতে আমরা যদি দেখি, একটা সময় বাম যারা ছিলেন তাদের যথেষ্ট ভালো অবদান ছিল। আওয়ামী লীগের সাথে তারা বিভিন্ন সময় কম্পিটিশন করতেন। এখানে আমাদের বরুণ রায়ের মতো নেতা ছিলেন এখানে। পরবর্তীতে এই রাজনীতিটা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে চলে যায়। মাঝখানে একটা বা দুইটা আসনে জাতীয় পার্টিও ভালো করেছিল। আর পরবর্তীতে এবারের যে পরিস্থিতি যেটা, সেটা মূলত বিএনপি এবং জামাত এবং দুটি আসনে, 5টির মধ্যে 2টি আসনে, একটিতে বিএনপি এবং বিএনপি বিদ্রোহী, এবং একটিতে বিএনপি বিদ্রোহী এবং জামাত বিমুখী লড়াই হবে। আর বাকি যে 3টি আসন রয়েছে সেখানে বিএনপি এবং জামাতের মধ্যে লড়াই হবে, ভোটের লড়াই। আচ্ছা, আমরা যদি সুনামগঞ্জ 1 আসনের আলাপ করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 3 জন প্রার্থী আছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী হচ্ছে কামরুজ্জামান কামরুল, আর জামাতের প্রার্থী তোফায়েল আহমেদ, আরো একজন আছেন বই মার্কার নিজাম ইসলামী। এটা কে, কার অবস্থান ভালো, জনসমর্থনে কে এগিয়েছেন? এইখানে মূলত বিএনপি প্রথমে আপনার আনিসুল হক, কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, ওনাকে মনোনয়ন দিয়েছিল। মনোনয়ন দেওয়ার পরে মাঝামাঝি সময়ে বিকল্প একজন প্রার্থী করে কামরুজ্জামান কামরুলকে। পরবর্তীতে চূড়ান্ত মনোনয়নটা দেওয়া হয় কামরুজ্জামান কামরুলকে। কামরুল কিন্তু সাবেক উপজেলা চেয়ারম্যান, আনিসুলও সাবেক উপজেলা চেয়ারম্যান। দুইজনেই পাশাপাশি ওনাদের বাড়ি, এবং দুইজনেই ওই সুনামগঞ্জ 1 আসনে যথেষ্ট জনপ্রিয়। তো চূড়ান্ত মুহূর্তে আনিসুলকে সরানোর কারণে কামরুল অনেক জনপ্রিয় থাকার পরেও এই যে সুবিধাটা, এই সুবিধাটা কিন্তু জামাত নিচ্ছে। যে আনিসুল সমর্থক যারা, হার্ডকোর সমর্থক যারা রয়েছেন, তাদের যেটা মনে হচ্ছে, যেটা কারণ এখানে জামাতের কোনো সাংগঠনিক অবস্থাটা তেমন ভালো ছিল না, কখনো ছিল সুনামগঞ্জ 1 আসন। এখানে বিএনপি এবং আওয়ামী লীগই ছিল বরাবর। এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে যত সময় যত যাচ্ছে, তত জামাতের যিনি প্রার্থী, উনি আবার জামাতের জেলা আমির। যদিও বিএনপি প্রার্থী যে কামরুল, উনি যথেষ্ট জনপ্রিয়, সাবেক উপজেলা চেয়ারম্যান, কিন্তু জামাতের প্রার্থী কমেই মূল যে প্রতিদ্বন্দ্বিতা যেটা সেখানে চলে আসে। আর আরেকজন প্রার্থী যিনি, উনি হচ্ছেন নিজাম ইসলামের মাওলানা মুজাম্মিল হক, উনিও কিন্তু জামাত জোটের প্রার্থী। আচ্ছা, জি। আচ্ছা, সর্বশেষ এখানে বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। আচ্ছা, আমরা যদি এবার সুনামগঞ্জ 2 আসনে যাই, এখানে দেখছি যে একজন হেভিওয়েট এবং আলোচিত প্রার্থী আছেন। জামাতের প্রার্থী শিশির মনির, উনি প্রার্থী হয়েছেন। আর বিএনপির প্রার্থীও হেভিওয়েট, নাসির চৌধুরী। এইখানে দুইজন প্রার্থী হেভিওয়েট। নাসির চৌধুরী হচ্ছেন 80 ঊর্ধ্ব একজন প্রবীণ রাজনীতিবিদ, এবং ওনার একটা বৈশিষ্ট্য আমি বলি আপনাকে, যে স্বাধীনতার পরে এই আসনটি, যেটা সুনামগঞ্জ 2, দিরাই এবং সাল্লা নিয়ে গঠিত। এখানে স্বাধীনতার পরে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচনে কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন, উনি বিজয়ী হয়েছেন। একবার উনি পরাজয়ের স্বাদ গ্রহণ করেছেন, সেটা হচ্ছে নাসির চৌধুরী। এই জায়গায় শিশির মনির হেভিওয়েট প্রার্থী হলেও তাকে নাসির চৌধুরী যে ব্যক্তিগত যে গ্রহণযোগ্যতা এখানে রয়েছে, বা এই জায়গায় অনেক হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে। যদিও এখানে যিনি এই জামাতের প্রার্থী শিশির মনির, উনি একটি ধর্মীয় সংগঠনের হলেও উনি সম্প্রীতি, ঐক্য, এই ধরনের বার্তা দিচ্ছেন, এবং বিভিন্ন তার যে নির্বাচনী যে সমাবেশগুলো, সেখানে ইসলাম ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মীয় যে কৃষ্টি কালচার রয়েছে, সেগুলোকে তিনি উপস্থাপন করার চেষ্টা করছেন। কারণ এই আসনটিতে প্রায় 30% ভোট এই আসনে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় রয়েছে। এই কারণেই সম্ভবত রোজা এবং পূজা, ওনার যেটা আলোচিত বিতর্কিত উক্তি ছিল, রোজা এবং পূজা, উনি বোধহয় গত বছর এগুলো উক্তি করেছিলেন, যেটা গত বছরে উনি এমন একটা উক্তি করেছিলেন, পরবর্তীতে উনি ক্লারিফিকেশন দিয়েছেন। আচ্ছা, আবুল কালাম ভাইয়ের কাছে একটু আসি, এই আসন সম্পর্কে আপনার কি মূল্যায়ন? আপনি তো খোঁজ খবর জানেন। ধন্যবাদ। উনি যেটা বললেন, ওনার
কথার সাথে আমি একমত। তবে এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, বিশেষ করে 2 আসনের বিষয়ে। আপনি যখন আপনার জনপ্রতিনিধি থাকবেন, তখন তো সবাই একদম সচেতনতার সাথে তার শারীরিক সক্ষমতার আগে দেয়। তো এইখানে যিনি বিএনপির প্রার্থী, ওনার জনপ্রিয়তার দিক থেকে ওনার অবস্থানটা ভালো থাকলেও শারীরিক সক্ষমতার দিক থেকে কিন্তু উনি একেবারেই ভয়ানক অবস্থানে আছেন। যার কারণে আপনি দেখবেন যে উনার এই পর্যন্ত যতগুলো নির্বাচনী প্রচারণা আমি দেখেছি, উনি দাঁড়িয়ে বক্তব্য দিতে পারেন না, এবং ওনাকে লাঠি হাতে নিয়ে তারপরে লাঠির উপর নির্ভরশীল হয়ে হাঁটতে হয়। এইরকম একটা অবস্থায় উনি আছেন, বয়স হয়ে গেছে, বয়স্ক। তো সেদিক দিয়ে আমার যেটা মনে হয়েছে যে মানুষ জনপ্রিয় থাকলেও মানুষ দেখে যে আমার আহ, এইখানে আহ, আমার প্রতিনিধি যে শারীরিক সক্ষমতাটা দরকার, সেটা উনার নাই। তো এই দিক দিয়ে উনি, আমার মনে হচ্ছে যে শিশির মনিরের চেয়ে উনি এক ধাপ পেছনে আছেন, এবং শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে যে এখানে শিশির মনিরই হয়তো ভালো করবেন। এখানে আমি ভাইয়ের সাথে মানে মোটামুটি একটা জায়গায় একমত যে ওনার শারীরিক সক্ষমতা নাই, কিন্তু এখানে বিএনপির জন্য নাসির চৌধুরীর কোনো বিকল্প ছিল না। শিশির মনিরের মতো একজন হেভিওয়েট প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামাতে নাসির চৌধুরীর কোনো বিকল্প ছিল না। যদিও ওনার যে শারীরিক যে অবস্থান, বয়সের যে অবস্থান, আসলে এই বয়সে নির্বাচনী মাঠে নামার মতো শারীরিক অবস্থায় উনি নাই। এটা এর সাথে আমি শতভাগ। জি, আমরা এবার যদি সুনামগঞ্জ 3 সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এখানে আমরা দেখছি 7 জন প্রার্থী আছেন। এর মধ্যে এখানে আবার জামাতের প্রার্থী নাই, স্বতন্ত্র প্রার্থী আছেন 3 জন। স্বতন্ত্র প্রার্থী 3 জন, খেলাফত মজলিসের প্রার্থী আছেন, বিএনপির প্রার্থী কয়ছর আহমেদ, উনিও পরিচিত মুখ জাতীয়ভাবে। আর খেলাফত মজলিসের আছেন শেখ মুস্তাক আহমেদ, আবার বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী, উনিও পরিচিত মুখ জাতীয়ভাবে। এই আসনের হাল হকিকাত কি? এই সুনামগঞ্জ 3। আসনে মূলত আমি যদি সুনামগঞ্জ 3-এর কথা যদি আমি বলি, সুনামগঞ্জ 3-এর যে সর্বশেষ যে পরিস্থিতি, যেটা এখানে বিএনপি প্রার্থী এবং বিএনপি বিদ্রোহী, এই দুইজনের মধ্যে মূল লড়াইটা হবে। কারণ এই আসনটাতে জামাতের যে জোট, যেটা জামাতের জোট থেকে 3 জন প্রার্থী, একজন হচ্ছেন শাহিনুর পাশা চৌধুরী, আরেকজন এবি পার্টির তালহা আলম, এবং খেলাফত মজলিসের মুস্তাক। যদিও মুস্তাক গতকাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তারপরে জামাত জোটে 2 জন রয়েছেন। 2 জনের মধ্যে আমরা যদি শাহিনুর পাশা সম্পর্কে বলি, উনি কিন্তু বিগত যে 2024-এর যে নির্বাচন, সেখানে তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করার কারণে যথেষ্ট ওনার যে আগের যে অবস্থান ছিল, এখানকার উনি হচ্ছেন সাবেক সংসদ সদস্য, জি, বিএনপির 4 দলীয় জোটের সাবেক সংসদ সদস্য। এই যে বিতর্কিত নির্বাচনে উনি তৃণমূল বিএনপি থেকে, যেটা কিংস পার্টি হিসেবে পরিচিতি ছিল ওই সময়টাতে, নির্বাচনে অংশগ্রহণ করার কারণে ওনার যে ব্যক্তিগত যে ইমেজ যেটা ছিল, সেটা ইমেজ আগের মতো নাই। যে কারণে এই আসনে বিএনপির যিনি কয়সর আহমদ, যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক, এবং আরেকজন যুক্তরাজ্য প্রবাসী, উনিও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ছিলেন সম্ভবত, ব্যারিস্টার আনোয়ার হোসেন, তাদের মধ্যে মূল লড়াই হবে। এখানে একটা ব্যতিক্রমী বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই আসনের যে আওয়ামী লীগের সময়ের যে মন্ত্রী যিনি ছিলেন এম এ মান্নান, এম এ মান্নান কিন্তু ওনার এলাকায় জনপ্রিয় একটা কারণে যে অনেকগুলো উন্নয়ন মেগা প্রকল্প রয়েছে, যেগুলো হয়তো বা অন্য এলাকায় পাওয়ার উপযুক্ত ছিল বা দাবি ছিল, উনি সেগুলো নিজের এলাকায় করেছেন। যে কারণে উনার এলাকাতে কিন্তু উনি জনপ্রিয়। এবং আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, উনি অনেকটা ওপেন সিক্রেট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করছেন। তার দলের যে নেতা কর্মী, তার যারা অনুসারী রয়েছেন, তাদেরকে তিনি ফোন দিচ্ছেন, জুমে মিটিং করছেন স্বতন্ত্র প্রার্থীকে জিতিয়ে আনার জন্য। এই জায়গায় এই যে প্রতিবন্ধকতাটা বিএনপি প্রার্থীকে ফেস করতে হবে, পাশাপাশি বিএনপির অনেক যারা যেমন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন সহ অনেক প্রভাবশালী নেতা প্রকাশ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। এই জায়গায় আমি মনে করি না যে জামাত জোটে যে 2 জন রয়েছেন সর্বশেষ লড়াইয়ে, তারা খুব ভালো কিছু একটা করতে পারবেন। এখানে হয় বিএনপি অথবা বিএনপি বিদ্রোহী, 2 জনের মধ্যে একজনের জেতার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, সুনামগঞ্জ 4-এ যদি আমরা 4-এ যদি আমরা যাই, 4-এ দেখছি আমরা প্রার্থী আছেন 5 জন। তার মধ্যে নুরুল ইসলাম হচ্ছেন বিএনপির প্রার্থী, শামসুদ্দিন জামাত ইসলামের প্রার্থী, এছাড়া লাঙ্গলের প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী আছেন দেওয়ান জয়নুল জাকেরি। উনি কি এই যে স্বতন্ত্র প্রার্থী, উনি কি বিএনপির প্রার্থী, বিএনপির বিদ্রোহী?
বিএনপি বিদ্রোহী, উনি বিএনপি। এই আসনের হাল হকিকত কি? আমি যদি সুনামগঞ্জ 4-এর কথা বলি, সুনামগঞ্জ 4-এ তো বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। উনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ওই যে আহ্বায়ক কমিটি এটার সদস্য। উনি কিন্তু ওনারা যদি আমরা বৈশিষ্ট্য যদি বলি যে বিগত যে আন্দোলন সংগ্রাম যেগুলো হয়েছে উনি যথেষ্ট ভালো করেছিলেন এবং ভালো ভূমিকা রয়েছিল। কিন্তু এই জায়গায় যদি আবার ওনার যে বিএনপির বিদ্রোহী যিনি হয়েছেন উনিও কিন্তু এই আসনে যথেষ্ট জনপ্রিয়, কারণ উনি এর আগে 4 বারের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং একবার সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যানও ছিলেন, এবং হাসন রাজা যিনি রয়েছেন মুরামি সাধক তার প্রপৌত্র তিনি। তো তার একটা পারিবারিক অবস্থান রয়েছে। আর সেই সাথে বিএনপির যিনি প্রার্থী ওনারও ব্যক্তিগতভাবে যথেষ্ট জনপ্রিয়, বিশেষ করে তরুণ যারা ভোটার রয়েছে তাদের কাছে উনি জনপ্রিয়। এই যে বিএনপির যে ভোট দুইজনের জনপ্রিয়, দুইজনের যে ভোট ভাগাভাগি করার কারণে জামাতের যিনি প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিন উনিও আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রমেই মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসবেন এবং সর্বশেষ এই আসনটিতে হয়তো বা ত্রিমুখী লড়াই। আচ্ছা, আমরা যদি সুনামগঞ্জ 5-এ যাই, সেখানে দেখছি সেখানেও 5 জন প্রার্থী আছেন। সেখানে বিএনপির প্রার্থী কলিমউদ্দিন আহমেদ, উনি জাতীয়ভাবে পরিচিত মুখ। জামাতের প্রার্থী তাহির মোহাম্মদ আব্দুস সালাম, দাঁড়িপাল্লা নিয়ে লড়ছেন। এছাড়া জাতীয় পার্টি আছে, ন্যাশনাল পিপলস পার্টি আছেন এবং খেলাফত মজলিসের প্রার্থী আছেন। এই আসনের সমীকরণটা কেমন? এই আসনে বিএনপি প্রার্থী যথেষ্ট জনপ্রিয়, উনি সাবেক 3 বারের এইখানকার সংসদ সদস্য এবং জেলা বিএনপি আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। এই জায়গায় একটা ব্যতিক্রম হচ্ছে যে এই আসনটিতে সুনামগঞ্জ জেলার একটা মাত্র আসন যেখানে সাংগঠনিকভাবে জামাত যথেষ্ট শক্তিশালী। এখানে যে 2টি উপজেলা এবং 1টি পৌরসভা রয়েছে সবখানেই জামাতের সাংগঠনিক অবস্থা অত্যন্ত মজবুত। আর এই জায়গায় আরেকটা বিষয় রয়েছে যে বিএনপির আরেকজন জনপ্রিয় ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, উনিও মনোনয়ন বঞ্চিত হয়েছেন। সর্বশেষ যে কলিমউদ্দিন মিলনের জন্য যে চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা হচ্ছে যে মিজানের যারা সমর্থক রয়েছেন তাদেরকে কতটা তিনি নির্বাচনে কাছে টানতে পারবেন এবং সক্রিয় করতে পারবেন সেটার উপরে নির্ভর করবে তার জয় পরাজয়। অন্যথায় এখানে আমরা যেটা দেখছি যে এখানে জামাত প্রার্থী যে আব্দুস সালাম আল মাদানি এবং বিএনপির যে কলিমউদ্দিন মিলন দুইজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার মানে আপনি সুনামগঞ্জের 5টা আসনের মধ্যে বিএনপি কয়টাতে এগিয়ে আছে এবং জামাত? সুনামগঞ্জের 5টা আসনের মধ্যে আমি যদি বলি বিএনপি এগিয়ে রয়েছে দুটোতে, একটা হচ্ছে সুনামগঞ্জ 1 এবং সুনামগঞ্জ 5। যদিও শেষ পর্যন্ত মানে এটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটা আসলে বলা অনেক মুশকিল, কারণ প্রতিনিয়ত নির্বাচনী মাঠের আর জামাত এগিয়ে আছে কয়টাতে? জামাত এর আগে যে আমার সাথে যিনি যুক্ত হয়েছেন ভাই যেটা বললেন, আমরা যেটা মনে করি জামাত শিশিরমণির যে আসন রয়েছে সেখানে একটা জামাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাও একেবারে মার্জিন ভোটে আমার যে ধারণা যেটা, যদি শিশিরমণির যদি এখানে বিট করতে পারেন। আর দুটি আসনে বিএনপির সাথে বিদ্রোহীর হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবুল কালাম আজাদ, আপনি যদি মন্তব্য করেন। আসলে আমি জানতে চাচ্ছি যে এখানে সুনামগঞ্জে অনেক আওয়ামী লীগের ভোটার আছেন এবং সংখ্যালঘু সম্প্রদায় আছে, এদের ভোটটা কোন দিকে? এখানে হিসাবটা হচ্ছে যে এদের যে ভোট, এই ভোটে আপনি দেখবেন যে এই যে সারা দেশ জুড়েই কিন্তু ভোটারদের অলরেডি আওয়ামী লীগ এবং সংখ্যালঘু যারা তাদের ভোট কিন্তু আলটিমেট 2টা ভাগ হয়ে গেছে, এবং 2টা ভাগের মধ্যে প্রত্যেকে যেটাতে সন্তুষ্ট, যে প্রতিশ্রুতিতে সন্তুষ্ট সে ওই দিকেই যায়, মানে প্রার্থীর রাইট। সুতরাং সুতরাং আমার ধারণা যে এই যে 2 শ্রেণী বললেন, এই 2 শ্রেণীর ভোট 50-50 আসলে। কোন জায়গায় দেখবেন হয়তো বিএনপি বেশি পেয়েছে, জামাত কম, কোন জায়গায় জামাত বেশি পেয়েছে, বিএনপি কম। সুতরাং কত পার্সেন্ট করে সেটা বলা মুশকিল। আর এই 5 আসনের মধ্যে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এইখানে বিএনপি 2টা পাবে, জামাত 2টা পাবে, স্বতন্ত্র 1টা পাবে। এর মধ্যে 1টা বিএনপি, 2 হচ্ছে জামাত পাবে, 3 বিএনপির স্বতন্ত্র পাবে, আর 4টা আমার ধারণা জামাত পেতে পারে, আর 5টা কলিমউদ্দিন মিলন এখনো মার্জিন অবস্থায় আছে, ওইটাতে কি হবে বোঝা যাচ্ছে। তো সেই হিসাবে আমি যদি এখানে ভাইয়ের সাথে একটু যুক্ত করি যে আপনার আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে, আসলে
এইখানে আপনার পরবর্তী যে টার্গেট, আওয়ামী লীগের যারা নেতা পরবর্তীতে যারা মনে করেন যে আওয়ামী লীগ যদি আবার স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসে তাহলে তাদের কি অবস্থা হবে, এগুলো অনেক অনেক ক্ষেত্রে নির্ভর করে। আমরা যদি সুনামগঞ্জ একের কথা আমরা যদি চিন্তা করি, সুনামগঞ্জ একে আমাদের কাছে যে সাউন্ড যেটা আসছে যে আওয়ামী লীগের যারা ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু চাচ্ছেন না যে তাদের সমকক্ষ কোনো প্রতিদ্বন্দ্বী এখানে বেরিয়ে আসুক, যে কারণে তারা তাদের ভোটগুলোকে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছেন। এটা আমার কাছে আমি আমি বিভিন্ন জায়গায় কথা বলে এটা জানতে পারছি যে এখানে কোনো ধরনের কেন্দ্রীয় কোনো নির্দেশনা নাই, এখানে স্থানীয় পর্যায়ে তাদের কলা কৌশলগুলোই তারা অ্যাপ্লাই করছেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা এবার একটু যেতে চাচ্ছি হবিগঞ্জে। মোহাম্মদ নাহিস কি আছেন আমাদের সাথে? জি জি জি, শুনতে পাচ্ছি নাবিল ভাই। আচ্ছা, আমাদের সহকর্মী মোহাম্মদ নাহিদ হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। হবিগঞ্জে আসন সংখ্যা হচ্ছে 4টি। জি, তো হবিগঞ্জের রাজনীতির হালচাল একটু যদি সংক্ষেপে বলেন, তারপর আমরা আসনওয়ারি যাব। হবিগঞ্জের রাজনৈতিক বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আপনার এটাকে একসময় বলা হয়তো দ্বিতীয় গোপালগঞ্জ। জি। আমরা মানে 2091 থেকে 91 এর 4টে সিটি আওয়ামী লীগের ছিল, 96 এর আওয়ামী লীগ না, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। আর আপনার 2001 পর্যন্ত এখানে বিএনপির কোনো প্রার্থী পাস করতে পারেনি, এখানে আওয়ামী লীগ নতুবা জাতীয় পার্টি। তারপরে 2008 তো মানে সবগুলো আওয়ামী লীগ ছিল। আর আমাদের কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে প্রায় 22টা গার্ডেন আছে, টি গার্ডেন আছে। এখানে শ্রমিকদের একটা বিশাল অঙ্কের ভোট আছে, বিশেষ করে চুনারুঘাট, মাধবপুর এবং বাহুবল নদীগঞ্জের কিছু অংশে। এটা আমাদের একটা ভোটের ফ্যাক্টর, এবং এখানে উল্লেখযোগ্য সংখ্যক মাইনরিটি ভোট আছে, যে কারণে এখানে আওয়ামী লীগের একটা আধিপত্য ছিল। তো এইবারের প্রেক্ষাপটটা ভিন্ন, এইবারের প্রেক্ষাপটটা সেই অবস্থানও নাই এখানে। এখন মানে ইয়েটা হচ্ছে জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং জামাত, এইবারের চিত্রটা এইরকম আর কি। আচ্ছা, তাহলে আমরা হবিগঞ্জ 1 আসনের চিত্র যদি আমরা ধরি, এখানে বিএনপির প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া, যিনি সদ্য বিএনপিতে জয়েন করেছেন। এর সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের সময় যিনি অর্থমন্ত্রী ছিলেন, কিবরিয়া সাহেব ওনার ছেলে। এছাড়া জামাতের কোনো প্রার্থী নাই, মাওলানা সিরাজুল ইসলাম, তিনি হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী আছেন শেখ সুজাত মিয়া, তিনি সম্ভবত বিএনপির করতেন। তো এই আসনের হাল হকিকাত কি, হালচাল কি, কোন দিকে এগিয়ে আছে, কোন এই আসনটা হচ্ছে আপনার এটা প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানে ডক্টর রেজা কিবরিয়া নতুন, উনি বিএনপির প্রার্থী, রিসেন্টলি সদ্য যোগ দিয়েছেন। আর অপরদিকে শেখ সুজাত হচ্ছে একজন প্রবীণ বিএনপি, উনি 2096 থেকে এই পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে উনি বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। এবং আপনি জানবেন যে 2011 সালে একটি উপনির্বাচন হয়েছিল, যে আওয়ামী লীগের সাবেক প্রার্থী দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে আসনটি শূন্য হয়, এবং সেই আসনে রেজা কিবরিয়া বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। ওই সময় ওনার একটা ব্যাপক জনপ্রিয়তা আছে, কিন্তু এই বছর ওনাকে দল নমিনেশন দেয় না, উনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এবং উনি এবং বিএনপি প্রার্থী ডক্টর রেজা কিবরিয়ার মধ্যে এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে যে 11 দলের জোটে খেলাফত মজলিসের যে প্রার্থী, উনি আসলে খুব বেশি একটা এগিয়ে নাই, বা ওনার প্রচার প্রচারণা তেমন একটা আমরা দেখি না। কিন্তু সুজাত মিয়া এবং ডক্টর রেজা কিবরিয়ার প্রচার প্রচারণা ব্যাপক তুঙ্গে আছে। এবং এখানে এখন যতটুকু জানি যে এখানে এই স্বতন্ত্র প্রার্থী অনেকটা কিছুটা এগিয়ে আছে, মার্জিন আছে আর কি, মানে খুব বেশি একটা না। এখানে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। জি, আমরা যদি এবার হবিগঞ্জ 2 আসনে যাই, সেখানে জামাতের কোনো প্রার্থী নাই, বিএনপির প্রার্থী আবুল মনসুর সাখাওয়াত হাসান, স্বতন্ত্র প্রার্থী আছে আফসার আহমেদ ফুটবল মার্কায়। এছাড়া খেলাফত মজলিসের দেয়াল গড়ে নিয়ে আছে আব্দুল বাসিত আজাদ। এই আসনের কি পরিস্থিতি, হালচাল কি? এই আসনটা আপনার এটা বানিয়েছেন আজমিরিগঞ্জ নিয়ে। এখানে যে বিএনপির প্রার্থী, উনি হেভিওয়েট প্রার্থী, উনি বিএনপি চেয়ারম্যানের সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, এবং উনি একজন গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। উনি দীর্ঘদিন যাবৎ মাঠে আছে, উনি মাঠে কাজ করতেছেন। আর এখানে যেহেতু আপনার যে জামাতের কোনো প্রার্থী নাই, এখানে 11 দলের জোটে মৌলানা আব্দুল বাসেত আজাদ, উনি রিশকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। এখানে একটা বিষয় হচ্ছে যে এই 2018 সালের নির্বাচনে এই আব্দুল বাসেত আজাদ সাহেব বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে খেলাফত মজলিস থেকে নির্বাচন করেছেন।
তখন বিএনপি সাখাওয়াত হোসেন জীবন সাহেবকে মানে দলীয় ইয়েতে প্রার্থিতা দেন। এই বছর দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বানিয়াচং একটা ভিতর বাহির বলে একটা কথা আছে। আপনি জানেন যে বানিয়াচং এটা এশিয়ার একটা বৃহত্তম গ্রাম, এখানে 4টে ইউনিয়ন নিয়ে একটি গ্রাম। এতে মানে এটাকে বলে প্রপার বলা হয় নাকি, তো ওইখানে 2জন প্রার্থী, হেভিয়ার প্রার্থী 2জনই আপনার এই বানিয়াচং প্রপার। আর মৌলানা আব্দুল বাসেত আজাদ উনি হচ্ছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েব। ওনার এখানে একটা শক্ত অবস্থান আছে। ডাক্তার জীবন সাহেব উনি অত্যন্ত সজ্জন মানুষ। এই দুজনের মধ্যে মূলত প্রতিনিধিত্ব হবে এবং তাদের মধ্যে সমান সমান চলছে। তো এক্ষেত্রে কিছুটা বিএনপির প্রার্থী সুবিধাজনক অবস্থান আছে। আচ্ছা, আমরা যদি হবিগঞ্জ 3-এ যাই, সেখানে আমরা দেখছি 6জন প্রার্থী আছেন। তার মধ্যে জামাত ইসলামীর হচ্ছে কাজী মহসিন আহমেদ, বিএনপির প্রার্থী জি.কে. গাউস, তিনি সম্ভবত একসময় পৌর মেয়র ছিলেন এবং জি, আলোচিত জি। প্রার্থী। এছাড়া বিভিন্ন দলের আরো প্রার্থী আছেন, লাঙ্গল, হাতপাখা, মোমবাতি, দাঁড়িপাল্লা তো জি। বললামই, সরি তারপর আছে। এইখানে জি। জি.কে. গাউসের অবস্থান কি, নাকি জামাতে গিয়ে আছে? এখানে আপনার যে এটা সদর আসন, জি, সদর। এটা হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ এবং লাখাই, হুম। 3টে উপজেলার একটা কনস্টিটিউয়েন্সি। এখানে জি.কে. গাউসের অবস্থান অত্যন্ত শক্তিশালী। উনি দীর্ঘদিনের ত্যাগী নেতা। উনি হবিগঞ্জ পৌরসভার 3বারের মেয়র ছিলেন হুম। এবং আশ্চর্য বিষয় মানে সবচেয়ে ইয়ে হচ্ছে যে উনি একবার জেল থেকে নির্বাচিত হয়েছেন। 2015 সালে উনি কারাগারে থাকা অবস্থায় হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। উনি 2018 সালে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করেন। উনি ওই সময় উনি যেই ভোট হতো উনি তো আর ভালো একটা ভোট পেয়েছিলেন। এবছর উনি 5 আগস্টের পর থেকে উনি মানে বিরতিহীনভাবে প্রচারণা চালিয়ে যান 3টি উপজেলাতে। আর এখানে জামাতের যে প্রার্থী উনি জেলা জামাতের সেক্রেটারি, ওনার জীবনের প্রথম কোনো নির্বাচন। আসলে হবিগঞ্জে জামাতের তেমন কোনো শক্তিশালী অবস্থান নেই, মানে চারটাতে আমি বলবো যে অতীতে হবিগঞ্জে যে জামাতের যে নির্বাচনী ফলাফল, সেক্ষেত্রে জামাত নির্বাচনের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। তবে এই এই রিসেন্টলি জামাতের ব্যাপক মানে জনসমর্থন বাড়ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। গত শনিবারে এখানে জামাতের আমির সাহেব আসছিলেন, উনি জেলা সদরে একটি বড় প্রোগ্রাম করেন। এই প্রোগ্রামে তাদের ব্যাপক মানে লোক সমাগম হয়েছিল। এই প্রোগ্রামের পর থেকে জামাতের যে প্রার্থী কাজী মহসিন আহমেদ, ওনার প্রচারণাটা বৃদ্ধি পায়, ওনার প্রচারণায় গতি আসে। ওনার ক্ষেত্রে জামাত আগেইছে, তবে সেই রকম না। এখানে অনেকটা মানে প্রতিদ্বন্দ্বিতা খুব বেশি একটা হবে বলে মনে হচ্ছে না। এখানে জি.কে. গাউসের অবস্থান অত্যন্ত শক্তিশালী আমাদের এই পর্যন্ত জানা মতো। আচ্ছা, সেলিম আহমেদ, আপনি যদি মন্তব্য করেন হবিগঞ্জ সদর আসন, যেটা হবিগঞ্জ 3, আপনার কাছে কি তথ্য আছে? আমার কাছে যতটা ওই এলাকায় জি.কে. গাউস সাহেব ব্যাপক জনপ্রিয় মানুষ এবং উনি বের হয়ে আসবেন। আর জামাতের আমির যে উনি নতুন, খুব বেশি প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবেন বলে আমার মনে হয় না। জি, ধন্যবাদ। আমরা হবিগঞ্জ 4 আসনে যদি যাই, এখানে দেখছি প্রার্থীর সংখ্যা বেশি, কমপক্ষে 8জন প্রার্থী আছেন। 8জন প্রার্থী, জি। জি। তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থী এস এম এসএম ফয়সাল। ফয়সাল। স্বতন্ত্র আছেন মিজানুর রহমান চৌধুরী। স্বতন্ত্র আরো একজন আছে সালে আহমেদ সাজন। তারপরে মুসলিম লীগের প্রার্থী আছেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক বাসদের প্রার্থী আছেন, ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী আছেন, মুক্তি জোটের আছেন, ইনসানিয়াতের আছেন। তো এই আসনের হালচাল কি? এই আসনটা নাওয়াল ভাই, সত্যি কথা বলতে কি, এটা অনেকটা ওই যে টি গার্ডেন এরিয়া। এখানে প্রায় 22টা, চুনারুঘাট মাধবপুরে মোট 22টি চা বাগান আছে। এখানে চা বাগানে লেবার শ্রমিকদের প্রায় 75,000-এর উপরে ভোট আছে। এমনি যে এটা অনেকটা মাইনরিটি সম্প্রদায় অধ্যুষিত এলাকা চুনারুঘাট মাধবপুর। এই ভোটটা বিশাল একটা ফ্যাক্ট নির্বাচন, এবং তারা একটি বিশেষ দলের প্রতি তারা যে মাইনরিটি এবং যে আপনার যে চা শ্রমিকদের ভোটটা, এটা যেহেতু ওই দলটাই বা নির্বাচনে নাই, সেই ক্ষেত্রে এটা আশা করা যাচ্ছে এবার বিএনপি প্রার্থী নেবেন। এবং বিএনপি প্রার্থী অত্যন্ত হেভি ওয়েট। উনি বাংলাদেশের বৃহৎ শিল্প গ্রুপ শায়খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। ওনার ইন্ডাস্ট্রি গুলোতে লোকাল প্রায় 10-12 হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এটা ওনার একটা মানে প্লাস পয়েন্ট। আর এখানে জামাতের যে প্রার্থী উনি হচ্ছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। উনিও 2018 সালে বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এবার উনি জামাত জোট থেকে 11 যুক্তি নির্বাচন করতেছেন। উনার খুব বেশি একটা প্রচারণা আমরা দেখি না এখানে আসলে। উনি রিস্কার প্রতীক নিয়ে করতেছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী তাহির, গিয়াসউদ্দিন আত তাহির, একজন ইসলামী বক্তা। হ্যাঁ, উনি ভাইরাল এলাকায় ভাইরাল গিয়াসউদ্দিন তাহিরি।
হ্যাঁ, গিয়াসউদ্দিন আল তাহিরি উনি স্বতন্ত্র। উনি একজন এখানে ওই এলাকাতে একটা বেশ জনপ্রিয় বক্তা। উনার কিছু ফলোয়ার্স আছে, কোনো অনুসারী আছে এবং উনি সুন্নি জামাতপন্থী। ওইখানে যেমন আপনার একটা গ্রুপ এই যে জামাতের দলীয় জোটের যে প্রার্থী ডক্টর আহমেদ কাদেরের পক্ষে কাজ করতেছে, আর সুন্নি জোটের একটা বিশাল অংশ চলে আসছে গিয়াসউদ্দিন আর তাহিরির পক্ষে, এবং তাহিরি প্রচার প্রচারণা করতেছে একটু অন্য ধরনের। উনি ওয়াজের মাধ্যমে যেভাবে উনি মানে ওয়াজ করেন সেইভাবে উনি জনসভাগুলো করতেছে, যেখানে অন্য জনসভাগুলোতে বেশ মানুষের স্বতঃস্ফূর্ত দেখা যায়। কিন্তু সবকিছু চাপিয়ে ফজল সাহেব একটা বিশাল অবস্থান, সৈয়দ মোহাম্মদ ফয়সাল, ওনার যে পারিবারিক ঐতিহ্য, ওনার যে আর্থিক অবস্থা, ওনার যে কর্মী বাহিনী, ডেডিকেটেড কর্মী, ওনার ছেলেরা সবাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওনার ছেলেরা মাঠে কাজ করতেছে, ওনার ভাইরা মাঠে কাজ করতেছে, এবং তারা নির্বাচনের ফ্যামিলি বলা যায়। হ্যাঁ, ওনার ভাই ছিলেন আসলে এমপি, কিন্তু যেহেতু এটা একটা নেগেটিভ সিট, ওনার দৃষ্টিতে এটা নেগেটিভ সিট বিএনপির জন্য। যে উনি একটা কথা বলতেন যে তোমার ভোট ছিল 60,000, যে আমি যখন 1 থেকে গণা শুরু করি তখন আওয়ামী লীগের প্রার্থী 60,000 ভোট না পাশকে পড়ে যায়, সেটা 60,000 ভোট কাভার দিয়ে আমাকে আসতে হবে। এই বাধাটা ওনার এবার নাই। হ্যাঁ, উনি চা বাগান গুলোতে ব্যাপক স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন, বাগানে তারা বলতেছে যে আমরা এবার দেবো। সেক্ষেত্রে এখানে ওনার জয় হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং এর প্রতিদ্বন্দ্বিতা হবে বেসিক্যালি আর গিয়াসউদ্দিন তাহিরি এবং এই ফয়সল সাহেবের মধ্যে, জেলা বিএনপি সভাপতি আচ্ছা, সৈয়দ আপনি ফয়সল। বলছেন গিয়াসউদ্দিন তাহিরি স্বতন্ত্র প্রার্থী, কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে যে তথ্য পাচ্ছি তাতে উনি হচ্ছেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী মোমবাতি মার্কায়। Yes, হ্যাঁ হ্যাঁ, এটাই আছে, ঠিক আছে, জি 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 জি। উনি কিন্তু নিজের কিন্তু ফ্রন্টের পরিচয় দেন। দেন, উনি উনি ব্যক্তিগত অফিসিয়ালি পরিচয় আসেন দিয়েই না, জিততে চান। যে উনি নিজে স্বতন্ত্র প্রার্থী বলে, উনি অফিসিয়ালি উনি কখনোই প্রার্থী নিজেকে ফ্রন্টের প্রার্থী ঘোষণা করেন। উনি বলেন যে আমি ইসলামের খেদমত, আমি ইসলামের খাদেমের পদের কাছে আসছি, এই জন্য আমরা ওনাকে স্বতন্ত্রই মানে পরিচয়, উনি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন স্বতন্ত্র প্রার্থী। আচ্ছা, আপনি কি জানেন যে হবিগঞ্জের ব্যাপারে যে তথ্য দুই ভাই আলাপ করলো, আপনি এটার সাথে একমত? আমি ওনার প্রত্যেকটার সাথে একমত, বাট হবিগঞ্জ এক যে আসনটা রেজা কিবরিয়া, এখানে আমার কাছে মনে হচ্ছে যে এখানে স্বতন্ত্র প্রার্থী চলে যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে স্থানীয় মানুষ সব সময় দেখে যে আমি যার সাথে রাতে উঠা বসা করতে পারি, কথা বলতে পারি, যারে পাশে পাই, তারই বেশি পছন্দ করে। রেজা কিবরিয়া প্রথমত এলিট, মফস্বলের মানুষ এত এলিট কিন্তু ভয় পায়। তারা মনে করে উনার কাছে আমার দায়িত্ব হচ্ছে টাই কুট পরা, বাবারে আমি যাব, আমার তো অনেক ফর্মালিটিস মেনটেন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি সারা জীবন আপনার এলাকা থেকে কাজ করেছেন, সবাই আপনার চিনি, কিন্তু হুট করে আমি এমন একজন যাই না এখানে দিলাম যারে মানুষ ঠিক মতো এলাকায় সারা বছর একদিনও দেখে না। এই জায়গাতে আমার মনে হচ্ছে যে এইখানে স্বতন্ত্র প্রার্থী উঠে আসবে, যদিও তিনি বিএনপির, স্বতন্ত্র উঠে আসবে, আর বাকি 3টাতে বিএনপি জিতবে। টোটাল 4টার মধ্যে 1টাতে স্বতন্ত্র এবং 3টাতে বিএনপি। আর রেজাকে বিয়া সব আমার মনে হচ্ছে এখানে আমার সন্দেহ আছে। এই হলো বিষয়। ধন্যবাদ আবুল কালাম। আমরা আমরা শেষ করব। শেষ করার আগে আমরা একটু হিসাবটা মিলাতে চাই। আপনি একটা হিসাব দিয়েছিলেন আবুল কালাম যে বিএনপি পুরো সিলেট বিভাগের 19টি আসনের মধ্যে 9টিতে বিএনপি জিততে পারে, জামাত 5টাতে, স্বতন্ত্র 3টাতে, হ্যাঁ, আর 2টাতে নিশ্চিত নয়, এরকম একটা right. পরিসংখ্যান আপনি বলছিলেন। আমি দীপু সিদ্দিকের কাছে জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় সিলেট বিভাগের যদি 19টা আসনের ফলাফল কেমন হতে পারে, কোন দল এগিয়ে আছে, বিএনপির অবস্থান, বিএনপি কয়টাতে পরিষ্কারভাবে এগিয়ে আছে বলে মনে করছেন? ধন্যবাদ নাবিল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। আমি এই যে আপনার 19 আসনের প্রেক্ষাপটটা বর্ণনা না করে আমার মনে হয় আমি সিলেটের 6টি আসন নিয়ে একটু কথা বলি। জি, আমাদের অন্যান্য সহকর্মীরা যেহেতু আছেন তারা তাদের স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটটা বলতে পারবে। আমি শুরু করে সিলেটের 6টি আসন দিয়ে, সিলেট 6 আসনে স্পষ্টতই জামায়াতের প্রার্থী সেলিমউদ্দিন সাহেব এগিয়ে আছেন। সিলেট 5 আসনে বিএনপি জোট এবং জামাত জোটের দুজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাঝখান দিয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী চাকসু মামুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এক্ষেত্রে চাকসু মামুনের অর্থাৎ তিনি মামুনুর রশিদ মামুন, যিনি চাকসু মামুন নামে পরিচিত, তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি ভালো অবস্থানে রয়েছেন। তারপরে সিলেট 4 আসনে আগে যেটা বলছিলাম কাজের সক্ষমতা বিবেচনায় ভোটাররা কাকে নির্বাচন করবেন, এই ক্ষেত্রে ভোটারদের সাথে কথা বলে যতটা আমরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, আরিফুল হক চৌধুরী অর্থাৎ বিএনপি প্রার্থী বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। সিলেট 3 আসনে জামাত জোটের প্রার্থী মুসলিউদ্দিন রাজু এবং বিএনপি
বিএনপি প্রার্থীর যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার দূরত্ব কমে এসেছে। কারণ হ্যাঁ, জামাত জোটের নেতৃবৃন্দ বা বিশেষ করে জামাতের নেতাকর্মীরা মুস্তাফিজুদ্দিন রাজুর সাথে বা রাজুর পক্ষে কাজে নামার কারণে দূরত্ব কমে আসায় এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এবং সিলেট ২ যেটা হচ্ছে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর এই আসনে ইলিয়াস আলীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ইলিয়াস সাহেবের স্ত্রী তাহসিনা রশিদুল লুনা নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন। এই আসনে আসনটাকে বিএনপি অনেকটা নিশ্চিত আসন বলে বিএনপি দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ মনে করছেন। আর সিলেট ১ আসনের প্রেক্ষাপটটা আহ প্রতি মুহূর্তে রূপ পাল্টাচ্ছে। এই বর্তমান যে অবস্থাটা রয়েছে, বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এবং জামাতের মাওলানা হাবিবুর রহমান সাহেবের প্রচার প্রচারণা এবং জনসমর্থন প্রায় কাছাকাছি। 50-50 বলা যায়। এই আসন থেকে কে শেষ হাসি হাসবে ওই বিষয়টা এখন ১২ তারিখে পরিষ্কার। নির্বাচন করতেই হবে। আমরা ১২ তারিখে ভোটের ফলাফল ঘোষণার পরে এই আসনের প্রেডিকশন তখন থাকবে, তখন নিশ্চিত বলা যাবে এই আসনে কে পাস করলো। কারণ এই আসনটা সবচেয়ে সিলেটের অনিশ্চিত আসন। এই হচ্ছে আমার মূল্যায়ন। observation। গত নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন উপজেলা বা বিভিন্ন আসন কেন্দ্রিক ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে, বিএনপি দলীয় নেতাকর্মী, জামাতের দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জি, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ দীপু সিদ্দিক, সিলেট ব্যুরো চিফ বাংলা ভিশনের। আপনাকে এছাড়া আমাদের সাথে আরো যুক্ত ছিলেন হুমায়ুদ আলী শাহিন মৌলভীবাজার থেকে, মাসুম হিলালি সুনামগঞ্জ থেকে এবং মোহাম্মদ নাহিস হবিগঞ্জ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনায় গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করায়। এছাড়া স্টুডিওতে আমার সঙ্গে ছিলেন আবুল কালাম, সভাপতি সিলেট বিভাগ সাংবাদিক সমিতি এবং সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের মুখোমুখি হব অন্য কোনো বিভাগের ভোটের সমীকরণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।